নমস্কার বন্ধুরা, গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস ঠিকানা নেই, তার প্রথম পর্ব আমি গতকাল পাঠ করেছিলাম, আর আজ আমরা এই উপন্যাসের দ্বিতীয় পর্বটি শুনব। তাহলে আসুন শুনে নেওয়া যাক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত ঠিকানা নেই এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। আজকাল বাপের বাড়ি যাওয়ার নামে গায়ে জ্বর আসে স্বাতীর। রাজডাঙ্গার ফ্ল্যাট থেকে বেরিয়ে রিকশায় বাইপাস কানেক্টর, অটো ধরে বালিগঞ্জ স্টেশন, ওভারব্রিজ টপকে ট্রেনে চাপো, শিয়ালদা গিয়ে আবার ট্রেনে গুতোগুতি করে দমদম, ফের রিকশা ধরে পূর্বশীথির বাড়িটা। পৌঁছতে পৌঁছতে দম নিঃশেষ। তিতলি ট্যাকে থাকলে তো আরও ঝকমারি। বেচারি মেয়েটা এত ধকল নিতেই পারে না। কত যে আলটপকা বায়না জোরে পথে, না মিটলেই ঠোঁট ফুলবে, গিয়ে নালিশ করবে দিম্মাকে। মাত্র 2 বছরেই এমন কথার জাহাজ হয়েছে মেয়ে। আজ অবশ্য স্বাতী অত হ্যাপায় গেল না। ঘরের দরজা থেকে কপাল জোরে ট্যাক্সি জুটেছিল। তুরন্ত কালীঘাটে এসে মেট্রো ধরে সোজা দমদম। বাপের বাড়ির সামনে যখন রিকশা থেকে নামলো তখনও বিকেলটা ফুরোয়নি। বেল বাজাতেই গ্রিল দরজায় মনিকা। তালা খুলতে খুলতে একগাল হাসল। এত দেরি করলে কেন? স্বাতী হালকা গলায় বলল, সপ্তাহে 6টা দিন যা নাকে দড়ি দিয়ে ঘুরতে হয়, আজ একটু আলসেমি করব না? তোমার বর কিন্তু এসে গেছে, জমিয়ে আড্ডা মারছে আমাদের সঙ্গে। ওমা, তাই? স্বাতীর মুখে পলকা বিস্ময়। দুপুরে কথা হলো প্রতীকের সঙ্গে, বলল যেতে যেতে ওর নাকি সন্ধে হয়ে যাবে। তোমাকে বিট মেরে দিল তো? মনিকা খিলখিল হাসছে। চলো চলো, ভেতরে চলো। বারান্দায় চটি খুলতে খুলতে স্বাতী বলল, দাদাও ফিরে এসেছে? না, তার ফিরতে ফিরতে 7:30 8টা। আজ অবশ্য একটু তাড়াতাড়িও আসতে পারে। বলতে বলতে মনিকার চোখ তিতলিতে। ও মা, মেয়েটি কি মিষ্টি হচ্ছে গো দিন দিন, দেখলেই মনে হয় কপাত করে খেয়ে নি। প্রস্তাবটা মোটেই মনোপুত হয়নি তিতলির। একটু যেন কুঁকড়ে গেল। মার পিছু পিছু ঢুকলো অন্দরে। বাবাকে দেখতে পেয়ে বুঝি তার বুকে বল এসেছে। এক দৌড়ে সোজা প্রতীকের কোলে। স্বাতীর বাপের বাড়িটা তেমন বড় নয়, মোট 2 কাঠার মতো জমি। আগে একতলায় ছিল, হালে দোতলায় একটা ঘর তুলেছে স্বপন, বাথরুম সহ। মনিকা আর স্বপন এখন ওপরেই থাকে, নিচে 3খানা ঘর। বড় ঘরটি সরমার, মাঝারিটায় থাকে তার 8.5 বছরের নাতি পাপু। ছোট ঘরখানা এখন এবারই স্টাডি রুম কাম লাইব্রেরি কাম ডাম্পিং গ্রাউন্ড। রান্নাঘরের সামনে খাবার টেবিল ফেলে ডাইনিং স্পেস ছাড়াও একফালি জায়গা আছে ফাঁকা মতন। ওখানেই ছোট সোফা সেট রেখে বানানো হয়েছে এবাড়ির বসার ঘর। প্রতীক সেই বসার ঘরেই বিরাজমান। সামনে সরমা। হাত বাড়িয়ে সরমা ডাকল নাতনিকে। নড়ল না তিতলি। বাবাকে আঁকড়ে ধরে বসে আছে। এবারই তিতলির মোটেই অচেনা নয়, কিন্তু প্রতিবারেই ধাতস্থ হতে তার খানিক সময় লাগে। সরমা ঠাট্টা জুড়ল, মেয়ে তো খুব বাপসোহাগী হয়েছে। স্বাতী হেসে বলল, সে কি আর এমনি এমনি, বাবা বকাঝকা করে না, শাসনের বালাই নেই। তুই বা ওকে বকিস কেন? কি শান্ত মেয়ে। ওরকম মনে হয় মা, এক এক সময়ে এমন গোয়ার তুমি করে। এই তো আজই দুপুরে খেতে পাক্কা 1.5 ঘন্টা লাগিয়ে দিল। মুখে গড়াস নিয়ে গাল ফুলিয়ে বসে আছে তো আছেই। শেষে সেই চটাস চটাস খেলো, তবে তার থালা শেষ হলো। কাহাতক মাথা ঠিক রাখা যায় তুমিই বলো? যাই বলিস,
তোর ধৈর্য কিন্তু বড্ড কম। খুবই সাধারণ অনুযোগ, তবু স্বাতীর যেন একটু গায়ে লেগে গেল। তার ধৈর্যহীন হওয়া অপবাদটা যেন অঙ্গের ভূষণ হিসাবে স্বাতীর গায়ে চাপিয়ে দিয়েছে মা। অথচ তাকেই সংসার সমুদ্রে কি প্রতিকূল অবস্থার মধ্যে সাঁতার কাটতে হয়েছে মা তা তো ভালো মতনই জানে। এখনো তো সাঁতরাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, নয় কি? এরপরও যদি স্বাতীর মাথায় অ্যাড্রেনালিন ক্ষরণ বেশি না হয়, সেটা কি খুব স্বাভাবিক হতো? তবে আজ তো একটু আমোদ আহ্লাদ হইচই করতে এসেছে স্বাতী, তর্ক জুড়ে খামোখা হাওয়া গরম করবে কেন? সরমার কথাটাকে আমল না দিয়ে মনিকাকে বলল, কি গো বৌদি, একটু চাটা হোক, গরমে মাথা ধরে গেছে, একটু ছাড়ু। হ্যাঁ হ্যাঁ বসাচ্ছি, তোমার বরকেও দেব বলে চোখ ঘোরালো মনিকা। তোমাদের কি প্রেম গো! তোমার বরকে কতবার করে চায়ের জন্য সাধলাম, কিছুতেই রাজি হলো না, বলল স্বাতী আসুক একসঙ্গে খাবো। আরে না না, সেজন্য নয়। প্রতীক হেসে ফেলল। ভাবলাম আপনাকে দুবার করে চা বসাতে হবে। ব্যাখ্যা দিতে হবে না মশাই, আমরা সব বুঝি। রান্নাঘরের দিকে যাচ্ছিল মনিকা, ঘুরে দাঁড়িয়ে বলল, আর আমাদের তিতলি সোনা এখন কি খাবে? একটু দুধ দিই? না গো, ও দুধ খেয়েই বেরিয়েছে, যদি একটু ম্যাগি থাকে। নেই মানে? তোমার ভাইপো তো শুধু ওইটাই ভালোবেসে খায়। পাপু কোথায়? তাকে দেখছি না তো। আঁকার স্কুলে গেছে গো, এই এলো বলে। মনিকা রান্নাঘরে ঢুকে গেল। স্বাতী পা তুলে বসলো সোফায়। তাপটা আজ বড্ড চড়া, মাথার ওপর ফুল স্পিডে পাখা ঘুরছে, তাও যেন স্বস্তি নেই। সালোয়ার কামিজের দোপাট্টায় কপালের বিন্দু বিন্দু ঘাম আলতো মুছে নিয়ে স্বাতী বলল, কি গল্প হচ্ছিল শাশুড়ি জামাইয়ের? প্রতীক কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সরমার স্বর বেজে উঠেছে। হ্যাঁ রে, প্রতীকের এ কি আক্কেল, ও নাকি শেকো বিষ নিয়ে ছবি করছে। আহা, শেকো বিষ হবে কেন? আর্সেনিক। জলে আর্সেনিক দূষণই এবার ওর সাবজেক্ট। শেকো বিষই যে আর্সেনিক তা বুঝি আমি জানি না। ওসব বিষ টিষ নিয়ে ছবি না বানালেই নয়। পরিবেশ নিয়ে কাজ করতে গেলে আর্সেনিক এসে পড়ে মা। কেন, দুনিয়ায় কি কোনো বিষয় নেই? গাছগাছালি আছে, পশু পাখি আছে। ওহ মা, তুমি এই যুগের হয়েও সেই সুপারস্টিশনে রয়ে গেলে। আমার আর আধুনিক হয়ে কাজ নেই, আধুনিকপনার জীবন তো অনেক দেখলাম। মা কি হুলনা বিধিয়ে কথা বলতে পারে না? স্বাতীর মুখ সামান্য ফ্যাকাশে হয়ে গেল। প্রতীকের বোধহয় নজরে পড়েছে, তাড়াতাড়ি বলে উঠল, আসলে ব্যাপারটা কি জানেন মা, আর্সেনিক পলিউশনটা আমাদের দেশের একটা বার্নিং প্রবলেম, বিশেষ করে এ রাজ্যে। হিসেব করে দেখা গেছে এই টেস্টের 1/3 লোকও কোনো না কোনোভাবেই এই পলিউশনের শিকার। ফিল্মটা দেখলে পাবলিকের যদি একটু অ্যাওয়ারনেস বাড়ে, মাটির নিচ থেকে জল তোলাটা যদি কিছুটা হলেও কমায়, তাহলে বিপদ হয়তো খানিকটা সামলে দেওয়া যাবে। এসব ভেবেই না গভর্নমেন্ট। কি জানি বাপু, যাই হোক, একটু সাবধানে কাজকর্ম করো, নিজের কোনো বিপদ বাঁধিও না। সরমার কাল্পনিক উৎকণ্ঠায় হাসি পেয়ে গেল স্বাতীর। কি জামাইয়ন্ত প্রাণ হয়েছে বাপস! কে বলবে এই প্রতীককে সাথে বিয়ে করতে চায় বলে মাই একদিন সবচেয়ে বেশি আপত্তি জুড়েছিল। অবশ্য তারও একটা কারণ ছিল। কে যে মাকে কি বুঝিয়েছিল, মার দৃঢ় ধারণা হয়ে গিয়েছিল প্রতীকের সঙ্গে অনেক দিন ধরেই লটঘট চলছিল স্বাতীর। গৌতম যে স্বাতীর সঙ্গে অশান্তি করেছিল, ওই পেয়ার মহব্বতই নাকি তার মূল উৎস।
সাথীকে তখন হাজারবার বলতে হয়েছে প্রতীককে সে আগে চিনতই না। ডিভোর্সের মামলা ফাইল করার অনেক পর তার প্রতীকের সঙ্গে আলাপ। মা বিশ্বাস করেছিল কিনা কে জানে, তবে শেষে পাচন গেলার মতো মেনে নিয়েছিল। মাত্র 5 বছরেই সেই মার কি আমূল পরিবর্তন। এই পরিবর্তনের পেছনে অবশ্য প্রতীকেরও অবদান কম নয়। মধুর ব্যবহার আর নিপুণ বাক্যকুশলতায় এমনভাবে মানুষের মন জয় করতে পারে প্রতীক। স্বাতীকেও তো জিতে নিয়েছিল, নয় কি? স্বাতীর চোখে বিশ্ব সংসারের চেহারা যখন পাংশুটে মেরে গেছে, ওই প্রতীকের সান্নিধ্যেই না ফিরে পেয়েছিল পৃথিবীর রূপরস গন্ধ। ঝাং 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 কলিং বেল বাজছে। স্বাতী দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই সাঁ করে ঢুকলো পাপু। ঘর অবধি গেল না, দাঁড়িয়ে পড়েছে তিতলির সামনে। বোনের নাকে নাক ঘষে দিয়ে বলল, হাই। তিতলির মুখমণ্ডল হাসিতে ভরে গেল, খুশিতে চোখ পিটপিট করছে। পাপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ঘাড় বেঁকিয়ে প্রতীককে বলল, বনুকে কোলে নিয়ে বসে আছো কেন পিসেমশাই? ওকে নামিয়ে দাও। প্রতীক ভুরু নাচালো। কেন রে? ও আমার সঙ্গে যাবে। কোথায়? আমি রোড রেস খেলবো, বনু দেখবে। ও মা, বলার সঙ্গে সঙ্গে তিতলি বেশ গোট গোট হাঁটাও দিল। পাপুও ভারী যত্ন করে নিয়ে যাচ্ছে বোনকে। দৃশ্যটা দেখে স্বাতীর বুকে স্মৃতির পলকা দোলা। তার দাদাটাও বড় স্নেহশীল ছিল ছোটবেলায়। স্বাতী কত খেলনা ভেঙেছে দাদার, মাকে দাদা জানতেই দিত না। স্বাতী কোনো দুষ্টুমি করেছে, মা যেই না মারতে এলো 2 হাত দিয়ে বোনকে আড়াল করে দাঁড়াতো দাদা। পাপুও কি তিতলি সেই রকম দাদা হবে? অবশ্য বড় হয়ে কে যে কি পদের হবে তা কি এই বয়সে বোঝা যায়? সম্পর্কে স্বার্থ যখন ঢুকে পড়ে তখন ওই দাদাই যে কি রূপ দেখাতে পারে সেও তো স্বাতী মর্মে মর্মে জানে। চা এসে গেছে, সঙ্গে কাজু বাদাম আর গাদাখানেক মিষ্টি। প্রতীক দেখে হাঁ হাঁ করে উঠল। এত কেন? এরপর তো রাতের কিছু খেতেই পারবো না। মনিকা হেসে বলল, কিছুই এমন দেওয়া হয়নি, কথা না বাড়িয়ে চুপচাপ হাত চালান। সাথে কাপলেট তুলে নিল হাতে, চায়ের চুমুক দিয়ে বলল, রাত্রিরে আজ কি মেনু? তেমন কিছু নয়, প্লেন ডাল ভাত বলতে পারো। আমার ডাল ভাতই ভালো, রিচ খাবার তো আমার পেটে সয় না। প্রতীক লঘু স্বরে বলল, ডালে নিশ্চয়ই মাছের মাথা ফাতা দেননি? দিতেও পারি। তাহলে তো ভাজাভুজি নিশ্চয়ই করতে হয়েছে, ফ্রাইড রাইস গোছের। হতেও পারে। এই গরমে নিশ্চয়ই চিংড়ি মাছের ঝামেলায় যাননি, মালাইকারিটা খুব হেভি হয়ে যায়, তাই না? মোটেই না, দিব্যি খাওয়া যায়। বড় কষ্ট হয়, বিশেষত এরপর যদি মাটন টাটন থাকে। কায়দা করে আইটেমগুলো জেনে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু আর কিছু বলবো না, খেতে বসে জানবেন, সোনামুখ করে থালা শেষ করবেন। আজকের দিনটায় জামাইদের কোনো ওজর আপত্তি চলে না, বুঝেছেন মশাই? বিপদ হবে আপনার ননদের, সারা রাত হাঁসফাঁস করবো আরও বেচারাকে জেগে থাকতে হবে। জাগবে, জেগে প্রতিসেবা করবে, এ তো পুণ্যের কাজ। নন্দাই আর শালার বউয়ের ঠাট্টাই আর কি চলছে, শুনতে মন্দ লাগছিল না স্বাতীর। তবু শেষ বাক্যটা কেমন যেন কানে বাজল। অবিকল এই কথাটাই মা একবার গৌতমকে বলেছিল না? কি প্রসঙ্গে যেন মনে পড়ছে না। মানুষটার ভালো ভালো স্মৃতিগুলো এর মধ্যেই এমন আবছা হয়ে গেছে। এলোমেলো আলাপচারিতা চলছে এখনো। একটু একঘেয়ে লাগছিল স্বাতীর। উঠে পাশের ঘরটায় এলো। একসময় তার নিজের ছিল এই ঘরখানা, কুমারী বেলায়। গৌতমদের বাড়ি থেকে যখন উৎখাত হয়ে এলো
তখনও। ঘরটা এখন বই খাতা আর বাতিল জিনিসে শোভিত গুদাম। তবে স্মৃতিচিহ্নের মতো তার ছোট আলমারিটা আছে এখনো, সিঙ্গেল বেড খাটখানাও। ওই খাটে যে কত রজনী কেটেছে বিনিদ্র তাতানকে ছেড়ে আসতে বাধ্য হবার পর। ছেলেটা যে কি করছে এখন, মার কথা কি ভাবে কখনো? দিদিমা, মামা, মামি, পাপু বোধহয় ওর মন থেকে মুছেই গেল। দেখা হওয়ার সময়টুকুতে কখনো তো কারোর কথা জিজ্ঞাসাও করে না। স্বাতী অবশ্য বলে নিজে থেকেই, তবে কোনো আগ্রহ প্রকাশ করে না তাতান, শুনে যায় শুধু। পরিচর্যা না করলে কোনো সম্পর্ক টেকে না। স্বাতীর পরিমণ্ডল বুঝি ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে তাতানের চোখে। কি রে, খাটে বসে এখানে কি করছিস? ওদিকে তোর মোবাইল বেজে যাচ্ছে যে। সরমা, হাতে স্বাতীর সেলফোন। নিজের মোবাইলে চোখ রেখে স্বাতী বলল, কেটে গেছে তো। তোর ব্যাগের ভেতরে ছিল যে, বের করতে করতে বাজনা থেমে গেল। মিসড কলের নাম্বারটা দেখল স্বাতী। চেনা নয়। কে যে কোত্থেকে নম্বর পায়, কোনো পুরনো বন্ধুও হতে পারে অবশ্য, কারো কাছ থেকে হয়তো জোগাড় করে। কল ব্যাক করবে স্বাতী? থাকবে, তেমন দরকার হলে ও পক্ষই আবার। সরমা এখনো দাঁড়িয়ে মেয়েকেই দেখছে যেন। স্বাতী জিজ্ঞেস করল, কিছু বলবে? ঘাড় ঘুরিয়ে একবার বসার জায়গাটা যেন দেখে নিয়ে সরমা গলা নামালো। প্রতীক আমাকে তোদের ওখানে গিয়ে থাকতে বলছে কেন রে? প্রস্তাবটা প্রতীক পেরেই ফেললো, সাথে নিষেধ করা সত্ত্বেও। এই এক স্বভাব প্রতীকের, নিজে যা যুক্তিযুক্ত মনে করবে তা করেই ছাড়বে। এও বোধহয় এক ধরনের ইগো, নিজের যুক্তিতে স্বাতীর আপত্তির কারণ খুঁজে পায়নি বলে। স্বাতী কি এমনি এমনি মাকে নিয়ে যেতে চায় না? একদিন দুদিন হলে ঠিক আছে, কিন্তু স্থায়ীভাবে মা গেড়ে বসলে স্বাতীর সঙ্গে ঠুকাঠুকি লাগবে। তার এই টিভি চ্যানেলে চাকরি করাটাই তো মার এখনো পছন্দ নয়। স্বাতীর মনে আছে, সে খর্দা থেকে দমদম চলে আসার পর মা কি সব সিন করত। দাদাকে আড়ালে ডেকে বলতো, গৌতমকে ফোন কর, মেয়েটাকে যেন ক্ষমা ঘেন্না করে ফিরিয়ে নিয়ে যায়। শুনে স্বাতী তো রেগে টং, খুব চোটপাট করতো মার ওপর। সরমার তবু তখনও একরা। গৌতম তো অন্যায় কিছু বলেনি, যে চাকরির সময়ের সঙ্গে কোনো ঠিক ঠিকানা নেই, ঘরের বউ কেন সেই কাজ করবে? ডিভোর্সের পর তো 1000 বার বলেছে অন্যায় নাকি স্বাতীরই। টিভি চ্যানেলে চাকরিটা তা ছেড়ে দেওয়াই উচিত ছিল। এখনো কি মার গজগজানি থেমেছে? ফোনে তো হরবখাতেই মার বিরক্তি গিলতে হয়। সরমার বদ্ধমূল ধারণা, প্রতিকা তিতলিকেও এখনো যথেষ্ট অবহেলা করে স্বাতী, টিভি চ্যানেলের ওই অখাদ্য চাকরিটার কারণেই। কিন্তু প্রতীক যখন তীর ছুঁড়েই দিয়েছে, স্বাতী তো আর ব্যাগরা দিতে পারে না। মা নির্ঘাত তার অন্য কোনো কিছু অর্থ করবে। স্বাতী আলগোছে বলল, কাজের মেয়েটার ওপর বড্ড বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, তাই তুমি যদি গিয়ে থাকো সংসারের মাথায়। তা হয় নাকি? আমি না বলে দিয়েছি। শাশুড়ি জামাই বাড়ি গিয়ে থাকবে, এ কেমন কথা? স্বাতীর বুক থেকে অনেকটা ভার নেমে গেল, তবু মার শেষ বাক্যটা একটু কানে যেন বাজল। হালকা গলায় বলল, জামাই বাড়ি বলছো কেন? ওটা তো তোমার মেয়েরও বাড়ি। আমিও দোস্তুর মতো ফ্ল্যাটের লোনের টাকা শোধ করি। সে তোদের ব্যাপার, আমার কাছে ওটাই জামাইয়ের বাড়ি। ওখানে গিয়ে থ্যাপন জুড়ে বসাটা আমার মোটেই শোভা পায় না। যেও না তাহলে। মার সঙ্গে একমত না হওয়া সত্ত্বেও স্বাতী প্রসঙ্গটা চেপে গেল। মোবাইলে সময়টা দেখতে দেখতে বলল, দাদা এখনো এলো না যে বড়? ব্যাংকের চাকরিতে আজকাল খাটাখাটুনি খুব,
তার ওপর যায় এই দমদম থেকে সেই নিউ আলিপুর, দূরটাও তো কম নয়, চাইলেও কি আর তাড়াতাড়ি ফিরতে পারে? মনে মনে একটু হাসি পেল স্বাতীর। তাকে যে কি চরকি খেয়ে বেড়াতে হয়, মাকে যদি বলে এখন, মা মোটেও বাহবা দেবে না অবশ্য, বরং হয়তো মুখ ভ্যাটকাবে। স্বাভাবিক, পুরুষদের সঙ্গে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ মার পছন্দ হবে কেন? মাকে পাশ কাটিয়ে স্বাতী বসার ঘরে এলো। কার সঙ্গে যেন মোবাইলে কথা বলছে প্রতীক নিচু গলায়, তন্ময় হয়ে। অদূরে ডাইনিং টেবিলে তিতলিকে বসিয়ে খাওয়াচ্ছে পাপু। পায়ে পায়ে একবার রান্নাঘরের দরজায় গিয়ে উকি দিল স্বাতী। মনিকা স্যালাড কাটছে, প্রতীকের সবচেয়ে প্রিয় আইটেম। আজকাল প্রতীকের খাতিরদারি বেড়েছে এ বাড়িতে। প্রথম বছর তো জামাই ষষ্ঠীতে নেমন্তন্নই পায়নি, তখনও সকলের মনে খুঁতখুঁত ছিল যে দেখতে শুনতে কথাবার্তায় যেমনই হোক দ্বিতীয় জামাই বলে কথা, তাকে নিয়ে কি আর এক নম্বরটির মতো আহ্লাদ করা যায়? তার উপর গৌতমের মতো পয়সাওয়ালাও নয়, লেখাপড়া যতই করুক পাকা চাকরি বাকরি নেই, লেকচার সেমিনার করে বেড়ায়, আর কি সব ফিল্ম টিল্ম তোলে। এমন একটা আধা বাউন্ডুলে জামাই পেয়ে তারা কি পুলকিত হতে পারে? পরে যখন প্রতীক দুম করে রাজডাঙ্গার ফ্ল্যাটটা কিনে ফেলল, তখন বুঝি জল ঢুকলো কানে। টের পেল রোজগারপাতির মাপকাঠিতেও প্রতীক একেবারে ফেলনা নয়। তারপর থেকে মা তো বটেই, মনিকারও কি মধুর আপ্যায়ন। মনিকা অবশ্য অভিনয়টা ভালোই পারে, মনে যতই প্যাঁচ থাক মুখ সবসময়ই মিষ্টি। স্বাতীকে একসময় কম জ্বালিয়েছে? খর্দা থেকে চলে আসার পর অসহায় উদ্ভ্রান্ত স্বাতীকে প্রতি পদে টের পাইয়ে দিত বাপের বাড়ি চৌখাট তার কাছে অনেক উঁচু হয়ে গেছে, কিন্তু মুখে হাসি হাসি ভাবখানা বজায় রাখত সর্বদা। তর্ক ঝগড়া হলে মনের জ্বালা তাও বেরোনোর একটা রাস্তা পায়, সেটুকুও সুযোগ দিত না মনিকা। এখন অবশ্য স্বাতীর সঙ্গে মনিকার কোনো স্বার্থের সংঘাত নেই। ননদিনী পাকাপাকি গেড়ে বসবে এ সম্ভাবনা তো চলেই গেছে, সুতরাং তার হাসিটাও এখন আর তত মেকি নয় বোধ হয়। প্লেটে স্যালাড সাজাতে সাজাতে ওই হাসিটারই একটা কুচি স্বাতীকে উপহার দিল মনিকা। জিজ্ঞেস করল, তোমার ফিগারটা এখনো এত সুন্দর কি করে রেখেছ গো? জিমে টিমে যাও নাকি? দূর, ওসবের সময় কোথায়, সারাদিন অফিসের কাজে দৌড়েই কুল পাই না। যাই বলো, তোমার বয়সটা কিন্তু বেশ থেমে আছে। কে বলবে দুটো বাচ্চার মা, দিব্যি এখনো 25-26 বলে চালিয়ে দেওয়া যায়। সরল মনে বলল কি, নাকি স্বাতীর ছেলের প্রসঙ্গ এ বাড়িতে এড়িয়ে চলে বলে স্মরণ করিয়ে দিল? স্বাতী হাসল একটু, সতর্ক স্বরে বলল, তুমিও তো কচি কচি আছো বৌদি, এমন কিছু ফ্যাট গ্যাদার করনি। তবুও তো তোমার দাদা আমাকে উঠতে বসতে ঢেপসি বলে। বাইরে কলিং বেল বাজল, অমনি মনিকার চোখ উজ্জ্বল। ওই তোমার দাদা এলো। হ্যাঁ, স্বপনই বটে। ব্যাস কয়েক মিনিটের মধ্যেই বাড়ি জমজমাট। জামা কাপড় না বদলেই প্রতীকের সঙ্গে আড্ডায় মেতে উঠল স্বপন। তার মাঝেই কখনো তিতলিকে চটকাচ্ছে, স্বাতীকে খ্যাপাচ্ছে, চায়ের অর্ডার ছুটছে মনিকাকে। কথায় কথায় প্রতীককে বলতে শুরু করলো এ বাড়ি নিয়ে তার আশু পরিকল্পনার কথা। সাংশন প্ল্যান তো আছেই, সেই মোতাবেক দোতলাটাকে আরও বাড়াবে এবার। তাছাড়া একতলাতেও অনেক কাল হাত পড়েনি, একটু আধটু মেরামতির প্রয়োজন। গোটা বাড়িটা একবার রং করে নিলেও মন্দ হয় না। বলতে বলতে স্বপনের ভুরুতে ভাঁজ। একটাই প্রবলেম হচ্ছে বুঝলে ভাই। বিষয় আশয়ের ব্যাপারে প্রতীকের তেমন আগ্রহ নেই, তবু জিজ্ঞাসা করল, কি? বাড়ি তো মার, আমাকে লিখে না দিলে তো লোন পাবো না।
মার নামে লোন নিন, বাড়িটা তো সিকিউরিটি থাকছেই, কিন্তু তাতে যে ইন্টারেস্ট অনেক বেশি পড়বে। আমি ব্যাংক এমপ্লয়ি হিসাবে লোন নিলে যা সুদ দেব তার চেয়ে ঢের বেশি লেগে যাবে। সে নয় আমি তোকে লিখে দেবক্ষণ, সরমা বলে উঠল। তুই হিসাবপত্র কর, দেখ কত কি লাগে। বলছো? বলছি তো, থাকবি তো তোরাই, মনের মতো করে বানিয়ে নে। সাথীর ভারী বিস্ময় জাগছিল, বুঝিবা আহতও হচ্ছিল মনে মনে। সে সামনে বসে মেয়ে হিসেবে এ বাড়িতে তার হক দাদার চেয়ে কিছু কম নয়, অথচ তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হচ্ছে। সে তার ভাগ নিক না নিক একবার জিজ্ঞেস পর্যন্ত করবে না। মুখ ফুটে সে বলে ফেলবে কিছু, প্রতীকের সামনে সেটা কি ভালো দেখাবে? হায় রে, কিল খেয়ে কিল হজম করাই বুঝি স্বাতীর নিয়তি। পুরনো একটা ছবি স্বাতীর চোখে তুলে উঠল, মাত্র ৬-৭ বছর আগের। এখনো তেমন ঝাপসা হয়নি। দাদা ছোট শালি চলে গেছে একটু আগে। বৌদির মিছরির ছুরির খোঁচায় তখনও ছটফট করছে স্বাতী। এক সময় শটান হাজির হলো স্বপনদের ঘরে। ভেজা ভেজা গলায় দাদাকে প্রশ্ন করল, আমি এখানে থাকছি বলে কি তোদের অসুবিধে হচ্ছে? ঘরে ছোট টিভিটায় স্বপন খেলা দেখছিল। নীরস গলায় বলল, এখন তো একটু স্পেসের প্রবলেম হচ্ছেই। আমি বাড়ির মেয়ে, আমি থাকলে তোদের জায়গা কম পড়ে যায়। যা ফ্যাক্ট তাই তো বলছি। তাহলে আমি যাব কোথায়? যেখানে তোর থাকা উচিত, গৌতমদের বাড়ি। ভালো মতোই জানিস সেখানে ফেরা আমার পক্ষে সম্ভব নয়, আর সেই জন্যই আমাদের একটা ঘর ত্যাগ করতে হবে। দেখতেই তো পাচ্ছিস আমার শ্বশুরবাড়ির লোকেরা অনবরত যাওয়া আসা করে। মনিকা কখনো কাউকে থাকতে বলতে পারে না। ওর বোনটা তো আর চলেই গেল, এখন গোটা শহরটা উজিয়ে সেই বেহালায় ফিরবে। ভালো লাগে এসব? এটা তো আমার দেখার বিষয় নয়। আমি তো উড়ে এসে জুড়ে বসিনি। বাবার বাড়িতে থাকার রাইট আমারও আছে, আর সেই অধিকারটা তোর চেয়ে। ভাই বোনের সম্পর্কে রাইট এনে ফেলছিস কুকু? তাহলে তো অনেক কথাই চলে আসে রে। টিভি অফ করে স্বপন ঘুরে বসল। হিমহিম গলায় বলল, তোর বিয়েতে প্রায় ৭ লাখ টাকা খরচ হয়েছিল, আমাকেও ধার করতে হয়েছিল 1,50,000। তোর অধিকারের হিসেবে এটা আছে? তোর বিয়ের পর বাবা প্রায় কর্পর্দক শূন্য হয়ে মারা গেল, অধিকারের হিসাবটা এটাও রেখেছিস তো? সেই বিয়েটাও তুই টিকিয়ে রাখতে পারলি না। বাবার তো সর্বস্ব, এবং আমারও, পুরো অর্থটাই জলে গেল। এটাও নিশ্চয়ই তোর অধিকারের মধ্যেই পড়ে। তুই এভাবে অ্যাকিউজ করছিস কেন? অনেক বিয়েই তো সাকসেসফুল হয় না। তোদের তো বলেছি ওরা কীরকম লোক, গৌতম কতটা অভদ্র। সবই তো বুঝছি, তোকেও তো কিছু কিছু ব্যাপার বুঝতে হবে। কথায় কথায় অধিকার ফলানোটা তোর পক্ষে শোভন নয়। আমাদের সুবিধে অসুবিধেগুলোকে একটু মর্যাদা দিতে শেখ। এমন রূঢ়ভাবে স্বপন কথাগুলো বলেছিল, স্বাতীর আর বাক্যস্ফূর্তি হয়নি। নিজের খুপড়িটা এসে ঠায় জেগেছিল সারা রাত। পরে সেই দাদারই কি পরিবর্তন! কত নরম সুরেই না বলেছিল, আমার ওপর রাগ করে ডিভোর্সের পরপরই এমন একটা ডিসিশন নিচ্ছিস না তো কুকু? একখানা ঘর নিয়ে তো থাকবি, থাক না যতদিন খুশি। পাকাপাকি মুশকিল আসান হয়ে গেল বলেই বুঝি এক টুকরো উদারতা ছুঁড়ে দিতে পেরেছিল দাদা। তখন বোধহয় বুঝেও গিয়েছিল আর ট্যাঁফো করবে না বোন, তার ২০ দাঁত ভেঙে দেওয়া হয়েছে। ১.৫-২ বছর ধরে যা মোক্ষম শিক্ষা দিয়েছে, আর অধিকার অধিকার বলে চেঁচাবে না স্বাতী। মা যে তার পাশে আছে সেটাও তো জানে দাদা, তাই না আজ তাকে আমল না দিয়েই।
গোটা সন্ধেটা আর সমে ফিরতে পারল না স্বাতী। হাসলো, কথা বলল, খাওয়া দাওয়া করলো, কিন্তু ভেতরটা কেমন ছানা কেটে গেছে। উপহারও মিলেছে কিছু, তিনজনেরই। দেখলো আলগা আলগা চোখে, খুশি খুশি ভাবও ফোটালো, কিন্তু চোরা বিষাদটা যেন লেগেই রইল বুকে। বেরোতে বেরোতে প্রায় রাত 10টা। পাপুর সঙ্গে হুড়োহুড়ি করে তিতলি ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। ট্রেন বাসে চক্করে গেল না প্রতীক, ট্যাক্সি ধরে নিল, ফিরছে। স্বাতী চুপচাপ ফাঁকা চোখে দেখছে রাতের শহর। প্রতীকী হঠাৎ বলল, কি গো, এমন ঘুম মেরে কেন? স্বাতী জবাব দিল না। বাড়ি নিয়ে দাদা আর মার কথাগুলো হজম হয়নি তো? প্রতীক মৃদু হাসল। আরে বাবা, যেতে দাও, ও বাড়ির ভাগ না পেলে তোমার কি জীবন বৃথা হয়ে যাবে? সব কিছু হজম করাই তো আমার কপাল। স্বাতী ঠোঁট নড়ল। তোমাকে বললাম মাকে আমাদের কাছে এসে থাকার কথা বলো না, আমার কথা তুমি রাখলে কি? সেটাও তো হজম করে নিয়েছি। পলকের জন্য প্রতীক থতমত। পরক্ষণে সহজ সুরে বলল, আরে দূর, ওটা সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো নিশ্চিত ছিলাম উনি ছেলের সংসার ছেড়ে আসতে রাজি হবেন না। জাস্ট প্রোটোকলের মতো বললাম আর কি। কোনো প্রয়োজন ছিল? ছিল তো। নিজের মতো করে যুক্তি সাজিয়ে দিচ্ছে প্রতীক। স্বাতী শুনছিল না, শুনতে ইচ্ছেই করছে না যে। ইদানিং মন মেজাজটা ভালো যাচ্ছে না গৌতমের। ব্যবসার যা হাল। কনস্ট্রাকশনের লাইনে নেমে প্রথমে 7-8টা বছর ছুটিয়ে কাজ করেছিল, তারপর থেকেই তো ক্রমশ ভাটির টান। সোদপুর, খড়দা, পানিহাটিতে কটাইবার নতুন বিল্ডিং কমপ্লেক্স তৈরি হয়। যদিও বা হয়, লাইন পুরো হাঙর কুমিরে ভরে গেছে। তাদের সঙ্গে লড়ালড়ি করে পেরে ওঠা দায়। কাজ পেলেও শতেক বখেরা। চুক্তিমাফিক দিনক্ষণ মেপে ফ্ল্যাট ডেলিভারি করাই তো মুশকিল। কথায় কথায় লেবার ট্রাবল, মাল চুরি হয়ে যায়, গুন্ডা মাস্তানরা অনবরত শুষছে। আগে লোকাল পার্টিকে নিয়মিত গুঁড়ো দিয়ে গেলে তারাই মোটামুটি ঝামেলা সামলে দিত। এখন সে মক্কেলরাও কেমন জবুথবু মেরে গেছে। টালমাটাল দশা তো, কবে গদি উল্টায় ঠিক নেই। তাই বুঝি বাবুরা পুরোপুরি গা লাগাতে চায় না। এত বছরের সরকার যদি পাল্টে যায় তখন যে কি হবে, কারবারই না পুরোপুরি গোটাতে হয়। খড়দার স্টেশন রোডের অফিসটায় বসে এসব 7-5 দুর্ভাবনা করছিল গৌতম। শহরতলির মিনি সুপার মার্কেটের একতলায়। বছর 7 আগে গৌতমই তুলেছিল মার্কেট বিল্ডিংটা। নাফা মন্দ হয়নি। লাভের অংশে বুদ্ধি করে 3-3খানা দোকান ঘরও রেখে দিয়েছিল পাশাপাশি। একটা দোকান ভাইকে দিয়েছে আর একটা ভাড়ায়। 3 হাত ঘুরে ডানলপের এক পাঞ্জাবি সেখানে রেডিমেড পোশাকের শোরুম খুলেছে, চলে রমরমিয়ে। প্রমোটারি ছেড়ে গৌতমকেও ওরকম কিছু একটা খুলতে না হয় এবার। কাচের দরজা ঠেলে মধ্যবয়সী এক দম্পতি ঢুকেছে। গৌতমের চেনা, থাকে চক্রবর্তী পাড়ায়। কাছে কল্যাণগড়ে একটা প্রজেক্ট চলছে গৌতমের, সেখানে একটা ফ্ল্যাট বুক করেছে এরা। গৌতম হাসি হাসি মুখে বলল, আরে সমরদা যে, বৌদিকে নিয়ে হাজির আজ, কি ব্যাপার? একটু কথা ছিল ভাই, আমার মিসেস তোমাকে কিছু বলবে। বসুন তো আগে, বৌদির কিছু ফরমায়েশ আছে বুঝি? ফরমায়েশ নয়, বলো আবদার। চেয়ারে বসে লজ্জা লজ্জা মুখে বলল মহিলা। কাল বাড়িটা ওর ওখানে গিয়েছিলাম, 3 তলা অবধি তো উঠে গেছে। হ্যাঁ, শুধু 4 তলাটা ঢালাই বাকি, তারপরই তো ভেতরের কাজ শুরু হবে। জানি তো,
সেই জন্যই তো আগে এসে বিরক্ত করিনি। আমাদের ঘরগুলো সাইজ একটু অদল বদল করে দিতে হবে ভাই। সে তো সমরদা বলেই ছিলেন, আমার নোট করা আছে। না না না, ওটা হবে না, একটু অন্যভাবে করতে চাইছি। একটা ঘর সামনে বাড়বে, একটা সাইডে। বাথরুমটা সামান্য ছোট হয়ে যাবে, 6 ইঞ্চি 8 ইঞ্চি মতন। ওহ কি জ্বালা, এত বায়নাক্কা সামাল দেওয়া যায়? 12খানা ফ্ল্যাটের প্রত্যেকেই কিছু না কিছু আর্জি জানিয়েই যাচ্ছে। সকলে সব বায়না পূরণ করতে গেলে মাথার চুলগুলো ঝরে যাবে গৌতমের। তবু ক্লায়েন্ট তো লক্ষ্মী, হাসি মুখে সবার কথা শুনতে হয়। গৌতম কাঁধ ঝাঁকিয়ে বলল, নো প্রবলেম বৌদি, 3 তলার ব্রিক ওয়ার্ক শুরু হওয়ার আগে আপনাদের ফোন করব। মিস্ত্রিদের একটু বুঝিয়ে দেবেন, যদি পিলার টিলার না পড়ে তবে হয়ে যাবে। অবশ্য বোঝেনি তো, মিউনিসিপ্যালিটির লোকেরা ওঁত পেতে বসে থাকে। প্ল্যানের সঙ্গে কনস্ট্রাকশন না মিললেই কমপ্লিশন সার্টিফিকেটের ঝামেলা বাঁধায়। এখন তো ডামাডোলের বাজার, বহুত কড়াকড়ি। তাহলে সমস্যাও আছে, তার সমাধানও আছে, বাড়তি কিছু দিতে হবে আর কি। কত? সে আমি তখন বলবো খন, এই বড় জোর 10-20 হাজার। মনে মনে একটু হেসে নিল গৌতম। কারোর প্রার্থনা মেটালে সেখান থেকে তার হিস্সা থাকবে না, এ তো হয় না। ওই 10-20 থেকেই যেটুকু আসে সেটাই লাভ। স্মিত মুখে গৌতম বলল, আর কিছু? হ্যাঁ, আর একটা ব্যাপার। এবার সমর গলা ঝাড়ল। তোমাকে তো 4টে ফেজে আমার টাকা দেওয়ার কথা, তার 2য় কিস্তিও আমি পে করেছি, 3rdটাও অগাস্টে পেয়ে যাবে। 4th অ্যান্ড ফাইনালটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে ভাই। তাড়াহুড়ো তো নেই, কাজ শেষ হতে হতে সেই নভেম্বর ডিসেম্বর। তখনও কি পারবো? ছেলেটাকে ডাক্তারি পড়াতে তামিলনাড়ুতে পাঠাচ্ছি, অনেক খরচ আছে। তুমি যদি কিছু লোন অ্যারেঞ্জ করে দাও 3-4 লাখ মতো। সমর ঝুঁকলো সামান্য। তুমি তো দাও, আমি শুনেছি। একটা ধান্দাও গৌতমের আছে বই কি। ব্যাংকের চেয়ে বেশি, কিন্তু কাবুলিওয়ালার চেয়ে কম রেটে টাকা খাটায়। যারা ফ্ল্যাট কিনতে আসে তাদেরই দিত প্রথম প্রথম। এখন স্থানীয় দোকানদাররাও তার খদ্দের। নগদের কারবার হ্যান্ড নোটে লেখা হয়, কাজ চুকলে কাগজখানা ছিঁড়ে ফেললেই ঝঞ্ঝাট খতম। তবে বুঝে শুনে লোক চিনে ধার দিতে হয়, এই যা। ক্ষণকাল সমরকে নিরীক্ষণ করে গৌতম বলল, রেট কিন্তু একটু বেশি পড়ে যাবে দাদা। 1 বছরে শোধ করলে 18%, 3 বছরে হলে 24, মানে মাসে 2%। হ্যাঁ দাদা, লাখে মোটামুটি 5,000 করে মাস মাস। একবার গিন্নির দিকে তাকালো সমর, তারপর চশমা ঠিক করতে করতে বলল, আচ্ছা দেখি কি করা যায়। নো প্রবলেম, দরকার হলেই বলবেন, আমি আছি। দম্পতি উঠে দাঁড়ালো। আজ তাহলে চলি? দাঁড়ান, একটু চা খেয়ে যান। না না, এই অবহেলায় আর চা নয়, এখন স্নান খাওয়া করার টাইম। আসুন তাহলে, আবার দেখা হবে। চলে গেল দম্পতি। মনমরা ভাব যেন একটু কেটেছে গৌতমের। ক্লায়েন্ট এলে সে একটু চাঙ্গা বোধ করে, নইলে থম মেরে বসে থাকতে কি কারো ভালো লাগে? 2:30 বাজে। আজ আর একবার সাইটে ঘুরে এলে হয়। ঘন ঘন হানা দিলে সুপারভাইজার ছোকরা বরুণ ও তটস্থ থাকে, মিস্ত্রিরাও ফাঁকি মারতে ভয় পায়। অবশ্য ওয়ার্ক কালচারের যা হাল, মিস্ত্রি মজুরদের দিয়ে কাজ করানোই মুশকিল। টাকা নেওয়ার বেলায় হাত লম্বা, ওদিকে শালারা ঝান্ডা উঁচিয়েই আছে। সরকার বদলালে এরা কি টাইট খাবে? মনে হয় না। বাহ্যিক কিছু পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু মানুষের স্বভাব বদলাবে কি? এই তো স্বাতী, আজ তো একটা বর বদলে গেছে, তবু তার কি পরিবর্তন ঘটেছে? সেই একই রকম চোপা করে, একই ভঙ্গিতে মেজাজ দেখায়।
অবশ্য জব্বর ঝামা দিয়ে ঘষা গেছে মেয়ে মানুষটার মুখ। নে, যা পারিস কর, দেখি তোর মুরদ। ভেবেই গৌতম আরও একটু প্রফুল্ল বোধ করল। মোটর বাইকের চাবিটা নিয়ে উঠে পড়ছিল, হঠাৎ ভাইয়ের আবির্ভাব। ব্যস্ত সমস্ত গলায় প্রতিম বলল, তুই বেরিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ, কল্যাণগড় যাচ্ছি। একবার আমার দোকানে আসবি? কেন? ভোডাফোন থেকে একজন এসেছে, ডিলারশিপ নিতে বলছে। তা কি করে হবে? তুই তো এয়ারটেলের সঙ্গে কাজ করছিস। ওটা বলছে ছেড়ে দিতে, বলছে পুষিয়ে দেবে। তুই একবার আয় না, লোকটার সঙ্গে কথা বলে দেখ, ওরা অনেক কিছু অফার দিচ্ছে। আমি গিয়ে কি করব? ব্যবসা তো করছিস তুই। তবুও। প্রীতম নার্ভাস গলায় বলল, তুই কথা বললে ভরসা পাই, এগোতে পারি। গৌতম মোটেই প্রীত হলো না, বরং একটু বিরক্ত বোধ করল। ভাই তো নয়, মূর্তিমান একটা ল্যাঠা। নিজে নিজে সিডি ভিডিও ক্যাসেটের দোকান খুলেছিল। পর্ণ ছবি রাখত বলে পুলিশ রেড হলো দোকানে। বাবার তখন হাঁটু কাঁপছে। ছোট ছেলেটির কোমরে দড়ি পড়তো, গৌতমই ওসিকে ঘুষ ঘাস খাইয়ে বাঁচিয়েছিল। তারপরে এই মার্কেটে একখানা দোকান ঘর দিয়ে মোবাইল ফোন সাজিয়ে একটা সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথাবার্তা বলে ডিলারশিপের বন্দোবস্ত করে মোটামুটি একটা হিল্লে করেছে অপগণ্ডটার। তবুও শান্তি নেই, প্রতিটি পদে দাদাকে চাই। ওদিকে প্রেম করে দিব্যি তো নিজে ছাদনাতলায় গেল, তখন তো দাদার প্রয়োজন হয়নি। বাচ্চাও পয়দা করলো, তখনও তো দাদার অনুমতি লাগেনি। শুধু ব্যবসা করতে গিয়েই যত আহ্লাদিপনা, যত সব ঘাড়ে বন্দুক রাখার তাল। গৌতম রুক্ষ স্বরে বলল, আমি যাব না, তুই যা ভালো বুঝিস কর। দাদা প্লিজ, এই কাট তো, বোর করিস না। ভাইকে প্রায় ঠেলেই অফিস ঘর থেকে বার করে দিল গৌতম। দোকানের শাটার নামিয়ে শটান গিয়ে উঠল মোটরসাইকেলে। প্রীতমকে আর কাকতি মিনতি করার সুযোগ না দিয়ে পলকে ধাঁ। ঘণ্টা দুয়েক মিস্ত্রি মজুরদের সঙ্গে কাটিয়ে গৌতম আর অফিসে গেল না, ফিরেছে বাড়িতে। গরমকালে বিকেলে সন্ধেতে একবার স্নান করার অভ্যেস। গায়ে জল ঢেলে তাপ থেকে খানিক স্বস্তি পেল যেন। নিজের ঘরে টিভিটা খুলল। একটা খেলার চ্যানেলে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখাচ্ছে। এককালে গৌতম ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ ছিল। খেলা থাকলে কত কি যে কাণ্ড করত, আজকাল আর মন লাগে না। শুধু খেলা কেন, কিছুতেই আর উৎসাহ বোধ করে না। বাড়ি ঢুকলেই অদ্ভুত এক শ্রান্তি ভর করে শরীরে। বিশেষ কোনো কাজকর্ম না থাকলে এবেলা বেরোতেই আর পা সরে না। কোথায় বা যাবে? পুরনো বন্ধুরা সকলেই এখন ঘোরতর সংসারী। কারুই বা এখন নিছক আড্ডা জমানোর সময় আছে? একমাত্র ক্লাবে গিয়ে তাস ক্যারাম খেলে কিছুটা সময় কাটানো যায়। এক আধ দিন যায়ও, পরপর কদিন গেলেই একঘেয়ে ঠেকে পরিবেশটা। তার চেয়ে বরং বিছানায় খানিক গড়াগড়ি দাও, তারপর উঠে একটু বোতল খুলে বসো, ঝিমঝিম ঘোরেলে নৈশারটি সারো, তারপর টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেই তো দিন শেষ। একটা করে দিন খসিয়ে ফেলার নামই তো বেঁচে থাকা, নয় কি? উষা ঢুকেছে ঘরে চা বিস্কুট নিয়ে। জিজ্ঞেস করল, কি রে, খাবি তো কিছু এখন? কি দেবে? যা বলবি। রুটি বললে রুটি, পরোটা চাইলে পরোটা, চাষ যদি ছোট বউ চাউমিন বানিয়ে দিতে পারে। কেন যে প্রতিমের বউটাকে মা ছোট বউ বলে কে জানে, বড় বউয়ের কোনো অস্তিত্ব না থাকা সত্ত্বেও। হালকা বিরক্তি নিয়ে গৌতম বলল, কোনো হাঙ্গামা দরকার নেই, রুটিই দাও। সঙ্গে আলু ভেজে দেব না তরকারি? তোর বাবার জন্য সুজি হয়েছে, খাবি? কিছু একটা হলেই হলো। উষা চলে যাচ্ছিল, কি ভেবে ঘুরে এসেছে। প্রবীণ চোখ দুখানা কুঁচকে বলল,
তাতান তো আজ স্কুল থেকে ফিরে খেলতে গেল না, গুম হয়ে বসে আছে। কেন, তার আবার গোসা কিসের? স্কুলে খুব বকুনি খেয়েছে, ক্লাস টেস্টে খারাপ করেছে তো। লেখাপড়ায় তেমন জুত করতে পারছে না ছেলেটা। টিউটর রাখা হয়েছে, বই কথা খুলে বসে, তবু কিছুতেই কেন যে মাথায় ঢোকে না। উষা ফের বলল, তুই একবার স্কুলে গিয়ে ওর ক্লাস টিচারের সঙ্গে কথা বল না। কি বলবো? আমার ছেলেটা একটু মাটো, ওকে ক্ষমা ঘেন্না করে দিন। মোটেই আমাদের তাতান মাটো নয়, যথেষ্ট বুদ্ধি ধরে। পড়াশোনায় একটু অন্যমনস্ক, এই যা। কি করলে ওই দোষটা কাটবে সেটা একটু আলোচনা করে আয়। ও আমার পোষাবে না, বাবাকে পাঠাও, নয়তো তুমি যাও। আমি হাঁটু কোমর নিয়ে বলে নাড়তে পারি না, আর তোর বাবাকে দিয়ে কোনো কাজ হয়? ওকে তুই চিনিস না? তাহলে ওর কাকিমা যাক, গিয়ে শুনে আসুক। তা বললে হয়? তোর দায়িত্ব নেই? তুই ওর বাবা, আসল গার্জেন। দায়িত্ব ফায়িত্ব আমায় দেখিও না, ডিউটি তো আমি করি। ভালো স্কুলে বহুত টাকা খরচা করে পড়াচ্ছি, বলো তো আরো টিউটার লাগিয়ে দেব। উষা একটুক্ষণ চুপ, তারপর অপ্রসন্ন স্বরে বলল, সাধে কি বলি, বাচ্চাদের একটা মা লাগে। নিজের মা তো তাতানের কপালে নেই, অন্তত একটা নকল মা, নইলে কি বাচ্চা ঠিকঠাক মানুষ হয়? ফের সেই ঘ্যান ঘ্যান শুরু করলে। ভুল কথা তো বলিনি, তাতানের জন্য তো বটেই। এক বউ চলে গেছে বলে তুই বা বিরাগী হয়ে থাকবি কেন? সে তো দিব্যি আবার সংসার গুছিয়ে করছে, এবার আর ওরকম বারমুখ মেয়ে ঘরে আনবই না। আহা মা, থামবে? কেন চুপ করব? রাজি তো তুই হয়েই ছিলিস, বেশ তো সম্বন্ধ দেখা দেখি চলছিল, কেন যে আবার হঠাৎ বেঁকে বসলি? টোপর পড়ার স্বাদ আমার চিরতরে মিটে গেছে, হয়েছে তো। এবার ফটো দেখি, আমার খাবারটা পাঠাও। কি জানি বাবা, তুই যে ওই লক্ষ্মী ছাড়া মেয়েটার কাছে এমনভাবে হেরে যাবি আমি ভাবতেও পারি না। গজগজ করতে করতে বেরিয়ে গেল উষা। মাথাটা গরম হয়ে যাচ্ছিল গৌতমের। সত্যি কি স্বাতীর কাছে সে হেরে গেছে? সুখের সংসার পেতে স্বাতী কি বদলা নিচ্ছে অপমানের? কিন্তু গৌতম কি বা করতে পারে, অক্ষম, ক্ষোভে ছটফট করতে পারা ছাড়া? আর তাতানকে না দেখতে দিয়ে মেয়ে মানুষটাকে যথাসাধ্য হয়রানি করা, ব্যাস। এর বেশি আর কিছুই তো গৌতমের হাতে নেই। তবে এখনো স্বাতীকে তার কাছে নত হতে হয়, এইটুকুই বা কম কি? ফের একটা বিয়ে করলে জ্বালাটা কি জুড়োতো? হয়তো বা। সেরকম বাসনা যে গৌতমের ছিল না তা তো নয়। রাতের পর রাত, মাসের পর মাস নারী সঙ্গবিহীন থাকাটা যে কি দুরূহ। কত রাত তো ঘুমই আসতে চায় না। সাধে কি মদের নেশাটা ধরল গৌতমকে? তাই মা যখন বিয়ের প্রস্তাবটা আনলো, গৌতম তো সবুজ সংকেতই দিয়েছিল। দুটো তিনটে মেয়েও দেখা হলো। শ্যামনগরের সেই হোমিওপ্যাথ ডাক্তারের মেয়েটাকে তো পছন্দও করেছিল, কিন্তু সেই সুতপা নামের মেয়েটা কি একটা SMS পাঠালো গৌতমকে, ডোন্ট প্রসিড, আই ওয়ন্ট ম্যারি ইউ। অপমানের চূড়ান্ত। শেষে কিনা একটা মেয়ে তাকে বাতিল করলো। সেই হোমিওপ্যাথ ডাক্তার পরেও বাড়িতে ফোন করে জানিয়েছিল ডিভোর্সি গৌতমকে নাকি মন থেকে মানতে পারছে না মেয়ে। এরপরও কি আবার ছাদনাতলায় যাওয়ার কথা ভাবতে পারে গৌতম? এটাও কি সাথীর কাছে এক ধরনের পরাজয় নয়? হার জিতের খেলায় না যাওয়াটাই কি শ্রেয় ছিল? তখন তো সত্যি কারোর সঙ্গে সাথীর আশনাই হয়নি। একটু মানিয়ে গুছিয়ে নিলেই বোধহয় সম্পর্কটা টিকে যেত। কখনো চোটপাট, কখনো বাবা বাছা, নরম গরমেই চলতো দাম্পত্য। মূল সমস্যা তো ছিল একটাই, সাথী রাত করে ফেরা।
গায়ের জোর ফলাতে গিয়ে সেই রাতগুলোই তো পানসে হয়ে গেল গৌতমের, চিরকালের মতো। এখনো সেই রাত্রিটা স্পষ্ট দেখতে পায় গৌতম, শয়নে স্বপনে জাগরণে। নিচের কোলাপসেবল গেট ঝাঁকাচ্ছে স্বাতী, নির্লজ্জের মতো ডাকছে, আহা তালাটা খোলো, রাত্রিরে আর সিন করো না। সন্ধে থেকে উস্কে উস্কে মা তখন মাথা আগুন করে দিয়েছে। গৌতম দোতলা থেকে চেঁচিয়ে উঠল, কেউ খুলবে না, গত সোমবারই তোমায় লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছিল, অতএব আউট, গেট আউট। এই হচ্ছেটা কি এখন এই মাঝরাতে? ফেরার সময় মাঝরাতের কথাটা মাথায় ঢোকে না, ভেতরে ঢুকতে পারবে না, কেটে পড়ো। এখন কোথায় যাব? যে চুলোয় খুশি, যে জাহান্নামে ইচ্ছে। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? তখনও তেজ মরেনি স্বাতীর, ফুঁসে উঠল, এটা আমারও বাড়ি। কি স্পর্ধা! বিয়ে করে এন্ট্রি পেয়েছে শ্বশুর বাড়িতে, অমনি নাকি সেটা নিজের বাড়ি হয়ে গেল। সমঝে দেওয়ার জন্য তত্তর করে নেমে এসেছিল গৌতম। গেটের এপার থেকে তর্জনী নাচিয়ে বলেছিল, রাইট মারিও না, এ তোমার বাপ কেলে বাড়ি নয়, বেরো বেরো সামনে থেকে। গৌতম কি অন্যায় কিছু বলেছিল সেদিন? একটু নরম থাকা কি উচিত ছিল? কিন্তু যা জিদ্দিপনা দেখাচ্ছিল ওই মেয়ে, আশকারা পেলে নির্ঘাত মাথায় চড়ে বসত। যাক গে, মোড়ক গে, এভাবেই নয় কেটে যাবে জীবনটা সুখা সুখা। প্রীতমের বউ রুটি তরকারি রেখে গেছে, সঙ্গে সুজির হালুয়া। আনমনা মুখে খেয়ে ফেলল গৌতম। হাত ধুয়ে এসে পরপর কয়েকটা ফোন সারল। তারপর টিভিতে একটা হিন্দি সিনেমা চালিয়ে খাটে বাবু হয়ে বসেছে। একটু পরেই খুলবে বোতল গ্লাস। তখনই ফোনটা এলো। মোবাইলে চোখ পড়তেই গৌতমের স্নায়ু টানটান। স্বাতী। গলাটা শক্ত করে গৌতম বলল, আজ আবার কি দরকার? তাতানের জন্মদিনের ব্যাপারে বলছিলাম, শুক্রবার তাহলে ওকে আনবে না? সে তো বলেই দিয়েছি, বারবার এক কথা খেঁচিও না। তাহলে বৃহস্পতিবার তাতানকে আমার কাছে দাও, ছেলেকে নিয়মিত দেখতে পাওয়ার অধিকার তো আমারও আছে, নয় কি? কি দুঃসাহস, দাবি জানায়! মাথা কি এমনি এমনি গরম হয় গৌতমের? রুক্ষস্বরে গৌতম বলল, সরি, পারবো না, শুক্রবারে পরে যোগাযোগ করো। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু আবার কোর্টে যাব। গৌতমের ব্রহ্মতালু জ্বলে গেল। তাকে কি ভয় দেখাচ্ছে? সে যদি স্বাতীকে ল্যাজে খেলায়, কোর্ট কতবার নাক গলাবে। চড়াং করে একটা বুদ্ধি খেলে গেল গৌতমের মাথায়। মেয়ে ছেলেটাকে একটা পাল্টা বোমশেল মারা দরকার। রাগটা গিলে নিয়ে গলা অস্বাভাবিক নরম করল গৌতম। আহা, ওসবের কি দরকার? একটা সহজ সমাধান তো আছেই। কি? ছোট্ট একটা ডিল। কলকাতার কোনো একটা হোটেলে আমি রুম বুক করছি, সেখানে ঘন্টা কয়েক আমার সঙ্গে কাটিয়ে যাও, পরদিনই তুমি তাতানকে দেখতে পাবে। তুমি যেখানে বলবে সেখানে গিয়ে দেখিয়ে আনবো। উপরান্ত নিশ্চুপ। বিস্ময়, ক্ষোভ, ক্রোধ কিছুই আসছে না ওদিক থেকে। গৌতম ফের বলল, কি রাজি? তাতান কিন্তু তাহলে বৃহস্পতিবার হোল্ডে তোমার। ফোনটা কট করে কেটে গেল। আস্তে আস্তে একটা বিজাতীয় হাসি ফুটে উঠল গৌতমের মুখমণ্ডলে। কি আদর্শ এক হেড আই উইন, টেল ইউ লুজ সিচুয়েশন। স্বাতী এবার খাবি খাক, কিংবা প্রাণের সুখে বরের গলা জড়িয়ে ধরে কাঁদুক। শেষ হলো আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের ঠিকানা নেইয়ে দ্বিতীয় পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটাকে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।